অথচ রিনা তাকে লিখেছিল, শেষ চিঠি তার, কৃষ্ণেন্দু, তুমি আমার কাছে মৃত, ডেড টু মি। পরদিন সকালে শরণ লায়কের বাড়ি থেকে ফিরছিলেন কৃষ্ণস্বামী। প্রায় সারা রাত্রি পরিশ্রম করে শরণের নাতনিকে প্রসব করিয়ে বাড়ি ফিরছেন। ভোরের শালবনে এখনও রাত্রিচরদের আনাগোনা স্তব্ধ হয়নি। পাখিরাও বাসা ছাড়েনি, কলরব শুরু করেছে শুধু। ফুলেরাও সবে ফুটছে। মাথার ওপরে আকাশে বকের ঝক উড়ে উড়ে চলেছে, বিষ্ণুপুরের বধগুলোতে চলেছে, আর পাক খাচ্ছে একসঙ্গে সরালি হাঁস। ভোরের বাতাস ক্লান্ত শরীরে বড় ভালো লাগছে। সাইকেলটা থাকলে বড় ভালো হতো। ফিরতে ফিরতে ওই কথাটা মনে পড়েছে কাল রাত্রেই। কিন্তু এতক্ষণ চাপা পড়েছিল, অন্য কোনো চিন্তার অবকাশ ছিল না। আবার অতীত কথা, রিনার কথা মনে পড়ছে। হে ঈশ্বর, মার্জনা করো তুমি। যাকে ভালোবাসে মানুষ তাকে ভুলতে পারে না। শেষ পর্যন্ত কৃষ্ণেন্দু রিনাকে ভালোবেসেছিল, রিনাও ভালোবেসেছিল। দুজনের বিরোধের মধ্যে আশ্চর্যভাবে সেতু গড়ে উঠেছিল। ভাবলে আজও মনে হয় পরম আশ্চর্য। রিনা ওকে দেখলেই বারান্দা থেকে চিৎকার করে বলতো, ইউ হিদেন। কৃষ্ণেন্দু তখন ধর্ম ঈশ্বর কিছুই মানে না, তা হিদেনিজম। ম্যাটার আর মাইন্ডের সংজ্ঞাকে মেনে সে নূতন যাত্রা শুরু করেছে। তবু তাকে হিদেন বললে তার গায়ে লাগত। কিন্তু সে সত্য অর্থে নয় বলে নয়, গায়ে লাগতো এদেশের মানুষ বলে। মেয়েটার ওপর একটা শোধ নেবার আকাঙ্ক্ষা তার মনের মধ্যে বিক্ষুব্ধ আবেগে ঘুরে বেড়াতো। সামান্য সুযোগে বিচিত্র রূপ নিয়ে বেরিয়ে আসতো। এমনই একটা ঘটনা মনে পড়ছে। এই ঘটনার মাসখানেক পরে সেপ্টেম্বরের শেষে মেডিকেল কলেজের টিম জিতে নিয়ে এলো কলেজ কম্পিটিশনের সবথেকে বড় শিল্ডটা। সেবারকার খেলায় কৃষ্ণেই ছিল সবচেয়ে ভালো প্লেয়ার। মেট্রন পলি ব্রাউনের ভারী শখ ছিল খেলা দেখার। কলেজের টিমের খেলা থাকলে সেই অজুহাত নিয়ে সে ঠিক গিয়ে তার শখের হাত পাকা নিয়ে সামনেই চেয়ারে বসত। পাশে থাকতো রিনা। কৃষ্ণেন্দু যেন রিনার ওপরে শোধ তুলবার জন্যই এমন উন্মাদের মতো দুর্দান্ত বিক্রমে খেলত। রিনা সত্য সত্যই রাখত। কৃষ্ণেন্দুকে হিদেন বলার ঝোঁক তার বাড়তে লাগলো। শিল্ড জিতে কলেজে এসে সেদিন ছেলেরা কৃষ্ণকে কাঁধে নিয়ে নাচছিল। রিনা বেরিয়ে এলো বারান্দায়। হঠাৎ কৃষ্ণের কি মনে হলো, রিনা হিদেন বলে সম্বোধন করবার আগেই সে চিৎকার করে উঠল, জয় কালী বলেই জিভ কেটে দিল। সঙ্গে সঙ্গে অদ্ভুত কাণ্ড ঘটল। রিনা ছুটে গিয়ে ঘরে ঢুকল। ছেলেদের দল হো হো করে হেসে উঠল। এরপর রিনাকে দেখলেই কৃষ্ণেন্দু চিৎকার করে উঠত, জয় কালী। রিনাও বলতো, হিদেন। প্রথম দিন হতভম্ব হয়ে ঘরে ঢুকলেও পরে আর হতভম্ব হতো না রিনা। আবার ঘটল আরেকটি ঘটনা। মাস কয়েক পরে বড়দিনের সময় মিলিটারি স্টুডেন্টদের সোশ্যাল ফাংশন হলো। তার মধ্যে ছিল কয়েকটা সিলেক্টেড সিন। একটি সিন ছিল ওথেলো থেকে, ওথেলো আর ডেসটিমোনা। ইট ইজ দি কজ মাই সোল দিয়ে আরম্ভ ডেসটিমোনাকে হত্যার দৃশ্য। জন ক্লেটন করছিল ওথেলো এবং কর্তৃপক্ষের বিশেষ অনুমতি নিয়ে ডেসটিমোনার অংশে অভিনয় করেছিল রিনা। ক্লেটনের ওথেলো ভালো হয়নি, কিন্তু চেহারা ও মিষ্ট কণ্ঠস্বরের জন্য এবং বিশেষ করে সহজ অভিনয়ের জন্য রিনার অভিনয়ের প্রশংসা হয়েছিল। কৃষ্ণেন্দু দেখেছিল এই অভিনয়। এরপর কি তার খেয়াল হলো, সে ওথেলো নাটকের ওই দৃশ্যটা মুখস্থ করে ফেলল এবং যখন তখন ইট ইজ দি কজ বলে শলকিটুকু আবৃত্তি করে শুরু করে দিত। রিনা তিক্ত হয়ে এরপর কৃষ্ণের সামনে বের হওয়া ছেড়ে দিল। তবুও কৃষ্ণেন্দু
শূন্য বারান্দার দিকে তাকিয়ে চিৎকার করত, ইট ইজ দি কজ, ইট ইজ দি কজ। এরপর হঠাৎ একদিন ঘটনায় সব কিছু উঠে গেল। নাটকীয়ভাবে নয়, অত্যন্ত সাধারণভাবে স্বচ্ছন্দ গতিতে। আগে সেই পরিবর্তনের সময় কৃষ্ণের কাছে বিস্ময়কর বলে অবশ্যই মনে হয়েছিল, কিন্তু আজ বনপথে চলতে চলতে প্রসন্ন ম্লান হাসি ফুটে উঠল কৃষ্ণস্বামীর মুখে। কিসের বিস্ময়? কোথায় বিস্ময়ের কারণ? মানুষের মধ্যে প্রাণ ধর্মের এই স্বভাব, এই তো ঈশ্বরের তপস্যা মানুষের দেহের বেদিতে। গুণের আসরে মানুষের সঙ্গে মানুষের প্রতিযোগিতা যেমন তার স্বভাব, প্রতিযোগিতার পর গুণগ্রাহিতাও তার তেমনই প্রকৃতি ধর্ম। মাসাষ্টেক পর পরের বছর ফুটবলের সময় ইন্টারভার্সিটি সিল্ড কম্পিটিশনে মেডিকেল টিম যাবার কথা ঠিক হলো। আইএমডি এবং এমবি কোর্সের ছেলেদের মিলিত টিম। ক্লেটন এবং কৃষ্ণেন্দু দুজনেই নির্বাচিত হলো। সিলেকশন হওয়ার পরেই দুজনের দেখা হলো সিঁড়িতে। দুজনেই একসঙ্গে বলে উঠল, হ্যালো। দুজনেই একসঙ্গে হাত বাড়ালে পরস্পরের হাত চেপে ধরল। দুজনেই বলল, তুমি থাকলে আমি ভাবি না। টুর্নামেন্টে ওরা ফাইনাল পর্যন্ত গিয়েছিল, ফাইনালে হারল। খেলাটা হয়েছিল বোম্বেতে। ফিরে যখন এলো তখন ওরা দুজন দুজনের অন্তরঙ্গ হয়ে গিয়েছে। ফিরে এসে ক্লেটনই ওকে নিয়ে গেল পলি ব্রাউনের বাড়ি। চল এবার রিনার সঙ্গে মিটমাট কর, সে বেচারার অত্যন্ত দুঃখ সে তোমার কাছে হেরেছে। পলি ব্রাউন ভারী খুশি হয়েছিল। এই দুর্দান্ত ছেলেটির কলেজে সর্বজনপ্রিয়তা দেখে আশ্চর্য হতো, এবং কলেজের সর্বজন থেকে সেও আলাদা নয়। সে তাকে সংবর্ধনা করে বলেছিল ওথেলো, দি টার্বুলেন্ট মুর। তারপরেই হেসে বলেছিল, ইট ইজ দি কজ, ইট ইজ দি কজ। তুমি ওটা বেশ বলো, আমার ভালো লাগে, কিন্তু রিনাকে চটাবার জন্য কেন বলো, ইউ নটি বয়। রিনা তখন ঘরের দরজায় দাঁড়িয়ে মৃদু মৃদু হাসছিল। ক্লেটন বলেছিল, লেট বাইন্স বি বাইগনস, শেক হ্যান্ডস ইউ টু অ্যান্ড বি ফ্রেন্ডস। কৃষ্ণেন্দু এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে বলেছিল, আমি ক্ষমা চাইছি। রিনা হাত বাড়িয়ে কৃষ্ণের হাত চেপে বলেছিল, উই আর ফ্রেন্ডস। আলাপের মধ্যে পলি ব্রাউন এসে বলেছিল, ওটা তুমি একবার আবৃত্তি করো, ইট ইজ দি কজ, ইট ইজ দি কজ। ওইটে সত্যিই তো ওটা তুমি ভালো করো। তোমার হোর্স ভয়েসে অ্যান্ড ইউ ক্যান পুট লাইভলি ইমোশন ইন ইট। রিনা বলেছিল, অ্যান্ড বলেই চুপ করেছিল। ক্লেটন জিজ্ঞাসা করেছিল, কি? রিনা হেসে বলেছিল, তোমার থেকে অনেকটা বেশি ওথেলোর মতো, টল, মোর লাইক, ইজন্ট ইট? কৃষ্ণেন্দু বলেছিল, কিন্তু তোমার চেয়ে ভালো আর ডেস্টিমোনা আমি কল্পনা করতে পারি না, আমার মনে হয় পারফেক্ট। ক্লেটন বলেছিল, তাহলে তোমরা দুজনে গোটা সিনটা করো, লেট আস এনজয় অ্যান্ড মেক দি মেমোরি অফ দ্য ফার্স্ট মিটিং আনফরগেটেবল। থাক চিরস্মরণীয় হয়ে আজকের এই পরিচয়ের স্মৃতি। জেমস ব্রাউন একবার এসেই চলে গিয়েছিল। লোকটা অদ্ভুত, অদ্ভুত ঠিক নয়, ও সেই সব ইংরেজের একজন যারা এদেশের এক একজন ছোটোখাটো লাট সাহেব, কালা মানুষদের সঙ্গে কথা কইতেও ঘেন্না, এবং গোঁড়া খ্রিস্টান হিসেবে হিদেনদের ছুঁলে হাত ধোয়, নিঃস্ব, তাই নিঃশব্দে থাকে। রিনা ব্রাউন সাহেবের ঘরের দিকে তাকিয়ে আপত্তি জানিয়েছিল, কিন্তু ক্লেটন ব্রাউনের কাছে গিয়ে অনুমতি আদায় করে এনেছিল। ব্রাউন সাহেব প্রশ্ন করেছিল, শুধু ভালো ছেলে, কলেজে পড়ে না, ভালো ঘরের ছেলে? ক্লেটন বলেছিল, বোধ। তাহলে অবশ্য অনুমতি দিতে পারি, উঁচু জাত ওদের মধ্যে। হ্যাঁ, হি ইজ এ গুপ্তা, ইউ হ্যাভ সো মেনি গুপ্টাস অ্যাংস্ট আওয়ার প্রফেসর্স। ইয়েস ইয়েস আই নো, গুপ্টাস আই নো, ইয়েস। অনুমতি দিয়েছিল ব্রাউন সাহেব। ওরা গোটা সিনটাই আবৃত্তি করেছিল। একটা কাও ঘটেছিল শেষের দিকে। ডেস্টিমোনাকে হত্যা করবার সময় সে যখন ইট ইজ টু লেট বলে তার গলা টিপে ধরার অভিনয় করছে, রিনা যখন ও লর্ড লর্ড বলে কাতর চিৎকার করছে, তখন সেই মুহূর্তে সেই আয়াটি
রিনা রিনা বলে আর্তনাদ করে ঘরে এসে ঢুকে কৃষ্ণের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে টেনে ধরেছিল। ছেড়ে দাও, ছেড়ে দাও, ই যেন একটা বিশ্বস্ত কুকুর, হিংস্র হয়ে উঠেছে। চমকে উঠে সরে দাঁড়িয়েছিল কৃষ্ণেন্দু। রিনা তাড়াতাড়ি উঠে বসে ওকে সান্ত্বনা দিয়েছিল। আশ্চর্য হয়ে গিয়েছিল কৃষ্ণেন্দু। রিনা সান্ত্বনা দিয়েছিল পরিষ্কার মেদিনীপুর, মানভূম, বাঁকুড়া অঞ্চলের খাস বাংলা ভাষায়। মিছামিছা, এসব মিছামিছি, এইসব থিয়েটারের বক্তৃতা। ও ঘর থেকে জেমস ব্রাউন এসে দাঁড়িয়েছিল দরজায়। ভয়ার্ত পশুর মতো স্থির দৃষ্টিতে তাকিয়ে এসে মেয়েটা স্তব্ধ মুখ হয়ে গিয়েছিল। এক মুহূর্ত মুখ থেকে চিৎকার করে উঠেছিল, আমার আমার মেয়েটাকে নিকালো, ঘেরছে নিকালো, ইউ বিচ, গেট আউট। ব্রাউন ফেটে পড়েছিল রাগে। কৃষ্ণেন্দু একটু অস্বস্তি বোধ করেছিল। মেয়েটির হাত ধরে রিনাই এ ঘর থেকে ওর ঘরে নিয়ে গিয়েছিল। পলি ব্রাউন সামলেছিল জেমস ব্রাউনকে। ক্লেটন হেসে বলেছিল কৃষ্ণেন্দুকে, দ্যাট নেটিভ ওম্যান রিনাকে 1 মাস বয়স থেকে মানুষ করেছে। অত্যন্ত ভালোবাসে রিনাকে, ওকে অপছন্দ করে না, বাট ইউ সি হি ডাজ নট লাইক ইট। মিস্টার ব্রাউন অকৃতজ্ঞ নন, তিনি ওকে তাড়িয়ে দিতে চান না, দেন উনি, কিন্তু ওই যে মায়ের মতো ভালোবাসতে চায়, নিজের মেয়ের মতো দেখতে চায়, সে উনি বরদাস্ত করতে পারেন না। ইউ নো মিস্টার ব্রাউন ইজ এ পাক্কা সাহিব। শুধু তাই নয়, ব্রাউন একজন গোড়া খ্রিস্টানও বটে। সেই মুহূর্তেই রিনা ফিরে এসেছিল। রিনার সে ছবি এখনও মনে আছে। একবার তাকাচ্ছিল যে ঘরে ওই মমতায় আবদ্ধ মুখ পশুর মতো তার ওই ধাত্রী আছে, সেই ঘরের দিকে। আবার তাকাচ্ছিল বাপের দিকে। হঠাৎ সে একসময় ঘর থেকে বের হয়ে চলে গিয়েছিল নিজের ঘরের দিকে। পলি ব্রাউন ফিরে এসে কৃষ্ণেন্দুকে বলেছিল, আমি অত্যন্ত দুঃখিত গুপ্তা, তুমি এটা মনে রেখো না। তুমি জানো না মেয়েটা বড় আনক্লিন ইন মাইন্ড এবং কিছুটা আউট অফ মাইন্ড, পাগল খানিকটা। রিনা ঘুমোয় আরও তুকতাক করে। একটু চুপ করে থেকে প্রসঙ্গটা ছেড়ে দিয়ে বলেছিল, খুব খুশি হয়েছি, আর কি সুন্দর আবৃত্তি করলে তুমি, আবার এসো প্লিজ, প্লিজ ডু কাম। ক্লেটনের সঙ্গে ওর প্রীতির সম্পর্কটাই ছিল গায়ের জোরের ব্যাপার নিয়ে। ওদের হোস্টেলে গিয়েই পাঞ্জা কষা থেকে শুরু হতো। ঘরে ঢুকেই হাতখানে বাড়িয়ে বলতো, কাম অনু। তারপর নানান রকমের প্রতিযোগিতা চলত, এবং যেটি বিস্ময়কর মনে হতো ক্লেটনের কাছে, সেইটি সে পলি ব্রাউনের বাড়িতে কৃষ্ণেন্দুকে টেনে নিয়ে গিয়ে আবার মনে করিয়ে তবে ছাড়ত। শুকনো নারকেল শুধু হাতের জোরে ছাড়িয়ে মাথায় ঠুকে ভেঙে খাওয়ার দিকে প্রশ্ন করেছিল, পাথর না, কাটলে রক্ত পড়ে, হেসে বলেছিল কৃষ্ণেন্দু। একদিন 50টা সিদ্ধ ডিম খাওয়ার পরিচয় দিয়ে আসতে হলো ব্রাউনদের বাড়িতে। এরই মধ্যে কখন যে রিনা এবং সে বান্ধবী এবং বন্ধুতে পরিণত হয়েছিল তার সঠিক দিনটি নির্ণয় করা কঠিন। তবে তিলে তিলে গড়ে উঠেছিল এই বন্ধুত্ব। হঠাৎ কোনো একদিনের আকস্মিক ঘটনার ফলে বা একদিনের আকস্মিক কোনো আবেগের উচ্ছ্বাসে নয়, অত্যন্ত সহজভাবে ও স্বচ্ছন্দ গতিতে, এই ফুল ফোটার মতো। হ্যাঁ, ফুল ফোটার মতো। ফুল যেদিন ফোটে সেদিন সূর্যোদয়ের আগেও তার বর্ণ গন্ধের ঘোষণা কাউকে ডাক দেয় না। যখন ফোটে তখন তার বর্ণশোভা গন্ধে নিমন্ত্রণ ছড়িয়ে পড়ে। তেমনি করেই পরস্পরকে ওরা জানল একদিন। ক্লেটন 2 বছর ফেল করে যখন পাশ করে বের হলো তখন কৃষ্ণের 6th ইয়ার। কৃষ্ণের তখন শুধু খেলার আসরেই খ্যাতিমান নয়, শুধু দুর্দান্ত পনাতেই সর্বজন পরিচিত নয়, বিদ্যার ক্ষেত্রেও তার জীবনদীপ্তি প্রকাশ পেতে শুরু করেছে। চিকিৎসার কয়েকটা পদ্ধতিতে তখনই সে পাকা চিকিৎসকের মতো নিপুণ হয়েছে। কলেরায় স্যালাইন ইঞ্জেকশন এবং ইন্ট্রাভেনাস ইঞ্জেকশনে সে পটুত্ব অর্জন করেছে। সে পটুত্ব এমন যে কলেরা কেসের কলের নামকরা ডাক্তারেরা তাকে সাহায্যের জন্য ডাকেন। ইঞ্জেকশন সেই দেয়, ডাক্তার উপস্থিত থাকেন, তাতে তার উপার্জন হয়। সালভারশন ইঞ্জেকশন দেওয়ার জন্য সে তো তখন সদ্য পাশ করা বন্ধু ডাক্তারের নামে একটি চেম্বার খুলেই বসেছে। এতে ক্লেটন তাকে সাহায্য করেছিল অনেক। অ্যাংলো ইন্ডিয়ানদের মহলে ওকে পরিচিত করে দিয়েছিল। ক্লেটন ওকে তখন স্যুট পরা ধরিয়েছে। ধুতি কামিজ পরা ডাক্তারের কাছে এরা আসতে চায় না। অর্থের অভাব হতো না, নিজেই রোজগার করত। ক্লেটন পাশ করল। ওদের পাশ করলেই চাকরি, নূতন চাকরি নিয়ে চলে যাবে। মিলিটারি স্টুডেন্টরা বিদায়ী দলকে অভিনন্দন জানালো।
ক্লেটনের উদ্যোগেই ওথেলোর সেই দৃশ্যটি অভিনীত হলো। তারই প্রস্তাব দিয়ে কৃষ্ণেন্দু ওথেলো, ডেসডিমোনা, রিনা। ওই অভিনয়ের মধ্যেই কৃষ্ণেন্দু আবেগপ্রখর চাপা গলায় যখন ঘুমন্ত ডেসডিমোনার মুখের ওপর ঝুঁকে পড়ে বলল, আই উইল স্মেল দি অন দি ট্রি, তখনই সে যেন আত্মহারা হয়ে গেল। সে হিন্দু, সে কালা আদমি। অভিনয়ে ক্লেটনের আগ্রহে ওথেলোর পার্ট পেয়ে থাকলেও ডেসডিমোনা রিনা ব্রাউনকে চুম্বনের অধিকারও ছিল না। আত্মহারা আবেগ সত্ত্বেও ওখানটায় সংবরণ করল নিজেকে, কিন্তু সো সুইট ওয়াজ নিয়ার সো ফ্যাটাল, আই মাস্ট উইপ, বাট দে আর ক্রুয়েল টিয়ার্স, দ্য সরোস হেভেনলি। বলতে বলতে তার বড় চোখ দুটি থেকে জলের ধারা নেমে এলো, কণ্ঠস্বর রুদ্ধ হয়ে আসছিল। কোনো রকমে সে শেষ করল, ইট স্ট্রাইকস ওয়্যার ইট ডথ লাভ, শি ওয়েকস। রিনা ব্রাউন চোখ বুজেও অনুভব করছিল সেই আবেগের স্পর্শ। চোখ মেলে দেখল কৃষ্ণের চোখে জলের ধারা। সে অভিভূত হয়ে গেল মুহূর্তের জন্য। পর মুহূর্তে সে অনুভব করল আরও কিছু। প্রখর স্পষ্ট হয়তো নয়, তবু অন্ধকারা বৃত্তের মতো অব্যক্ত নয়, কুয়াশার মধ্যে বর্ণের আভাসের মতো অস্পষ্ট। অস্পষ্ট থাকলেও অজ্ঞাত থাকেনি পরস্পরের কাছে। এরপর দুজনের দেখা হলেই একটা কম্পন বুকের মধ্যে অনুভব করত। রিনা কৃষ্ণেন্দুকে পরে বলেছিল কথাটা। রিনা প্রকাশ করবার ভাষা পাচ্ছিল না, কৃষ্ণেই জুগিয়ে দিয়েছিল। তুমি বলছো অন্ধকার কেটে গিয়ে কুয়াশার মধ্যে রামধনুর রঙের আভাসের মতো। জানো তো, কালো কোনো রং নয়, কালো হলো রঙের অভাব, বর্ণশূন্যতা। রিনা বলেছিল, দ্যাটস ইটা বলেছিল। তারপর তুমি যখন বললে থিঙ্ক অফ দাই সিনস, আমি বললাম দেয়ার লাভস আই বেয়ার টু ইউ। সেই মুহূর্তে আমারও চোখ ফেটে জল বেরিয়ে এলো। অভিনয়ের শেষে কেউ কারোর সঙ্গে কথা না বলেই চলে গিয়েছিল। পরস্পরের সঙ্গে দেখা করেনি 7 দিন। শুধু তাই নয়, কৃষ্ণেন্দু কেমন যেন হয়ে গিয়েছিল। কিছুদিন আগে লেখা বাবার চিঠিখানা বারবার পড়তো আর ভাবত, বাবা কলকাতায় এসেছিলেন হঠাৎ। 1 মাসের ওপর সে চিঠি দেয়নি। চিন্তিত হয়ে তিনি চলে এসেছিলেন। আরও একটা কারণ ছিল, ওদের গ্রামের হরিবিলাস বসু কলকাতায় থাকেন। তিনি দেশে গিয়ে বলেছিলেন, ছেলে যে সাহেব হয়ে গেল শ্যামসুন্দর কাকা, কোট প্যান্ট পরে সাহেব মেমের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, রেস্টুরেন্টের টেবিলে বসে খাচ্ছে, আমি নিজের চোখে দেখে এলাম। বাবা পরদিনই কলকাতায় এসে ধর্মতলার চেম্বারে উঠেছিলেন। ওই ঠিকানায় সে ইদানিং ব্যবহার করত মেসের ঠিকানার পরিবর্তে। বোধহয় ওর মধ্যে প্রতিষ্ঠার একটা প্রচ্ছন্ন মোহ বা অহংকার ছিল। সুবিধে ছিল, চিঠিপত্র পেতে গোলমাল হতো না। ফিরিঙ্গি মেয়েকে কৃষ্ণদু তখন চেম্বারে ইন্ট্রাভেনাস ইঞ্জেকশন দিচ্ছে। তার সঙ্গে আরেকটি মেয়ে বাইরে বসে আছে, আর 2টি রোগী অপেক্ষা করছে। সবই সালভারসনের কেস। এদিক দিয়ে এদের মানসিকতা বৈজ্ঞানিক, এরা লজ্জা করে না। এসে সোজাসুজি বলে, ওয়েল ডক, আমার সন্দেহ হচ্ছে, এবং সন্দেহের কারণও আছে যে আমার খারাপ অসুখ হয়েছে, দেখো তো অনুগ্রহ করে। এবং যথেষ্ট পারিশ্রমিক দিয়ে চিকিৎসা সুশেষ করে ধন্যবাদ জানিয়ে ওরা চলে যায়। এদেশের লোক শুধু গরিবই নয়, কৃপণও বটে। ডাক্তারের ফি নিয়েও দর করে, ফাঁকিও দেয়। মেয়েটির ইঞ্জেকশন শেষ করে চেম্বার থেকে বেরিয়ে এসে বাবাকে দেখেছিল। মেয়েটি তখনও টেবিলে শুয়ে বিশ্রাম নিচ্ছে। বাবা, বাবাকে দেখে বিস্মিত হয়েছিল সে। হ্যাঁ, 1 মাসের উপর 38 দিন চিঠি দাওনি, চিন্তিত হয়ে এসেছি। বাবা তার মুখের ওপর স্থির দৃষ্টিতে তাকিয়ে তাকে যেন পড়তে চেষ্টা করেছিলেন। আমি তো চিঠি দিয়েছি, আমরা তো পাইনি। হঠাৎ মনে পড়ে গিয়েছিল একখানা পত্র লিখেছিল ডাকে দেবার জন্য। চেম্বারে ঢুকে ব্লটিং প্যাডটা তুলে চিঠিখানা বের করেছিল। অপরাধীর মতো এই চিঠিখানা হাতে নিয়ে বাবার কাছে ফিরে এসে বলেছিল, কাজের মধ্যে ভুলে গিয়েছিলাম, ফেলা হয়নি। বাবা বিচিত্র হাসি হেসেছিলেন। তারপর ও সম্পর্কে আর কোনো প্রশ্ন না করে প্রশ্ন করেছিলেন, এরা সব রোগী? রোগী? তুমি? একজন ডাক্তার বন্ধু চিকিৎসা করেন এখানে, তাকে সাহায্য করি।
আপনার আশীর্বাদে আমি পাশ করা ডাক্তারদের চেয়ে ভালো ইঞ্জেকশন দিই। এই সময় এসেছিল ক্লেটন এবং রিনা। হ্যালো ম্যান। কৃষ্ণেন্দু তাড়াতাড়ি তার বাবার পরিচয় দিয়ে বলেছিল, ক্লেটন, ইনি আমার বাবা। বাবা, ইনি আমার বন্ধু। আমরা কলেজে পড়ি। জন ক্লেটন আর ইনি রিনা ব্রাউন, বন্ধু আমার। গ্র্যান্ড ওল্ড ম্যান। ক্লেটন সত্যিই খুশি হয়ে বেশ সম্মান দেখিয়ে কথা বলেছিল। রিনা একদৃষ্টে তাকে দেখছিল। বাবা আর থাকেননি, চলে গিয়েছিলেন। দূর সম্পর্কের এক আত্মীয়ের বাড়ি গিয়ে উঠেছিলেন। কালীঘাটে তিনি চলে গেলে রিনা বলেছিল, হি ইজ এ ট্রু হিন্দু, এ টিপিক্যাল ব্রাহ্মণ। আমার ভারী ভালো লাগলো, কি মিষ্টি কথা। অ্যান্ড ইউ, টার্বুলেন্ট মুর, রাইটার, হিজ সান। তারপরই বলেছিল, কি নাম বলো তো সেই ব্রাহ্মণের ছেলের, যে বিদ্রোহ করে দেবতা ভেঙেছিল? ইয়াস, কালা পাহাড়, ব্ল্যাক মাউন্টেন। হেসেছিল কৃষ্ণেন্দু। কৃষ্ণেই ওদের কাছে কালা পাহাড়ের গল্প বলেছে। পরদিন হাওড়া স্টেশনে সে বাবাকে ট্রেনে তুলে দিয়ে এসেছিল। বাবা কথা কমই বলেন, ট্রেনে চড়ে একটি কথাও বলেননি। ট্রেন ছাড়বার সময় শুধু বলেছিলেন, সাবধানে চলে। হাসি পেয়েও ছিল কৃষ্ণের। সাবধানে চলতে হবে কেন? বাড়ি গিয়ে চিঠি লিখেছিলেন। বাবা লিখেছিলেন, ইচ্ছা ছিল আসিবার সময় তোমার সম্মুখেই সকল কথা বুঝাইয়া বলিয়া আসি, কিন্তু সাবধানে চলিবে এই কথা ছাড়া কোনো কথা বলিতে পারি নাই। পত্রেও সকল কথা খুলিয়া লিখিতে বসিয়াও লিখিতে কেমন যেন বাধা অনুভব করিতেছি। তোমার মাকেও এসব কথা বলতে পারিতেছি না। তাহা হইতে আমার মনের অবস্থা বুঝিতে পারিবে। মনে হইতেছে উচিত হইবে না। তুমি উপযুক্ত পুত্র, বিদ্যা বুদ্ধিতে তুমি যখন সুখ্যাতি পাইছ, তখন কি করিয়া মন্দ বলিব। কিন্তু তবু বলিতেছি, আমার ভালো লাগিল না। মনে হইতেছে ভালো হইবে না, যেন বড় বেশি আগাইয়া যাইতেছ। আমাদের শাস্ত্রে বলে, উপনয়নের সময় 3 পায়ের বেশি অগ্রসর হইতে নাই, তাহাতে আর ফিরিবার উপায় থাকে না। আমার মনে হইতেছে 3 পায়ের বেশি অগ্রসর হইয়াছ তুমি। অপরদিকে বলে, 7 পা একসঙ্গে পথ হাঁটিলে অবিচ্ছেদ্য বন্ধুত্ব হয়। দেখিলাম কলিকাতায় তুমি অনেক পা অনেকের সঙ্গে ঘাঁটিয়াছ। 7 পা কি জানি না। সপ্তপদ পূর্ণ না হইয়া থাকিলে আর আগাইও না। গোবিন্দ তোমাকে রক্ষা করুক। সপ্তপদ পূর্ণ হইয়া থাকিলে তিনি যেন আর 2 পদ তোমাকে আগাইয়া দেন। চিঠি পেয়ে কৃষ্ণেন্দু হেসেছিল। বাবার অমূলক আশঙ্কায় না হেসে করবে কি? আর আশঙ্কা অমূলক না হইলে পাথরের গোবিন্দের রক্ষা করিবার শক্তি বা কোথায়? কিন্তু এই ঘটনায়, অর্থাৎ ক্লেটনদের বিদায় উৎসব উপলক্ষে ওতেলোর অভিনয়ের মধ্যে আকস্মিকভাবে নিজের যে প্রকাশ তা নিজের কাছে ঘটল, তারপর আবার চিঠিখানা খুলে বারবার না পড়ে সে পারেনি। কয়েকদিন পরে পেয়েছিল মায়ের চিঠি। তার অভয়দায়িনী উদাস দৃষ্টি মা। মা লিখেছেন, তোর বাবা ভয় পেয়েছেন। তিনি রাগ করলে আমি বুঝতাম হয়তো সহ্য করতে পারছেন না, তোর সত্যকে বুঝতে পারছেন না, তোর ন্যায়কে তাই রাগ করছেন। কিন্তু ভয় যখন পেয়েছেন, তখন যে চিন্তা আমারও হচ্ছে কালো। ওরে তুই নিজে হিসেব করে দেখিস। তা সে করেছিল, নিজেই হিসেব করেছিল। কপাশে ছেড়ে এসেছে, কপা এগিয়েছে রিনার সঙ্গে। হিসাব করতে বসে আবার মনের জোর ফিরে পেয়েছিল। স্কুল 1 পা, সেন্ট জেভিয়ার্স 1 পা, মেডিকেল কলেজ 1 পা, 3 পা হয়ে গেছে। সে জানে উপনয়নের সময় 2 পায়ের পর শেষ পা ফেলার সময় পিতা বা উপদায়নদাতাই পাখানি ধরে পিছিয়ে দেন। ঘরে সংসারী হয়ে আবদ্ধ হয়, বদ্ধ অবস্থাতেই জীবন কেটে যায়। মানুষের প্রাণ বদ্ধ জলার মতো বাষ্প হয়ে পুনর্জন্মে জলধারা হয়ে ঝড়ে প্রবাহের কামনা করে। সে নদী স্রোতের গতি পেয়ে থাকে, তবে তাতে খেদের কি আছে? সে গতি সত্যিই সে পেয়েছে, অনেক দূরে চলে এসেছে। তাকে রক্ষা করবার জন্য গোবিন্দের প্রয়োজন নেই। পাথরের বিগ্রহ গোবিন্দের নাগালের বাইরে। সে গোবিন্দ সজীব সত্য হলে সে তাকে মানবে, তার সামনে গিয়ে তবে দাঁড়াবে। কল্পনার গোবিন্দকে সে তো মানে না। বিজ্ঞানের তথ্যগুলি যে তার সম্মুখে নতুন পথ খুলে দিয়েছে। তার কোনো পথই তো পুরাণের বৈকুণ্ঠের দিকে যায়নি। আর রিনার সঙ্গে কত পদ হলো। যত পদই হোক, সপ্তপদ তো হয়নি। ও পথে আর পদক্ষেপ করবে না স্থির করেছিল। কারণ রিনা ক্লেটনের মনোনীত বধূ, ক্লেটন তার বন্ধু। এখানে সে বাবা মার চিঠি না মেনেও সাবধান হলো।
পরদিন থেকে রিনাদের বাড়ি যাওয়া ছেড়েই দিল। রিনাই চিঠি লিখল। ও তারা জবাব দিল, জনি ছিল, জনির সঙ্গে যেতাম, জনি চলে গেছে। আমার সামনে পরীক্ষাও বটে, জনি ফিরে এলে যাব, আমার দোষ নিও না। জন ক্লেটন চলে গেছে মিলিটারি ট্রেনিংয়ে। বাবা সাহেব অতীতকালের স্মৃতিকথাকে ডুবিয়ে দিয়ে বর্তমান যেন কথা কয়ে উঠল। কে তাকে ডাকল? কে? থমকে দাঁড়ালেন কৃষ্ণস্বামী। কারোর অশেক নাকি? এই সকালে পয়দলে কোথাকে যাবেন গো? সাইকেল কি হলো? কোনো গ্রাম থেকে মাথায় কলসি এবং পাটের শাকের বোঝা নিয়ে কয়েকজন লায়েক চলেছে বিষ্ণুপুরের দিকে। পথে বাবা সাহেবকে দেখে স্মিত হাস্যের সঙ্গে আত্মীয়ের মতো প্রশ্ন করছে। পথ ভুল হয়ে গেছে কৃষ্ণস্বামীর। বনের মধ্যে পথ ভুল একটা সাধারণ ব্যাপার। নিজের আস্তানার পথ ফিলে অনেকটা চলে এসেছেন। বন প্রায় শেষ হয়ে আসছে। বন শেষ হলেই একেবারে বিষ্ণুপুরের প্রান্তভাগে উঠবেন, একেবারে যমুনা বাঁধের কাছাকাছি। থমকে দাঁড়ালেন কৃষ্ণস্বামী। ফিরবেন এখান থেকে? না, একবার যাবেন লাল বাঁধের ধারে। লাল বাঁধের পাড়ের ওপর সেই পাথরখানাকে স্পর্শ করে যাবেন, যেখানার ওপর রামকৃষ্ণ পরমহংস বসে বিশ্রাম করেছিলেন। মনের মধ্যে অবাধ্য স্মৃতির পীড়ন আর তিনি সহ্য করতে পারছেন না। মুছে যাক অতীতকালের সব স্মৃতি, মুছে যাক। পরশ পাথরের ছোঁয়াতে লোহা সোনা হয়। ওই বৈরাগী শ্রেষ্ঠের আসনখানার স্পর্শে তার মন বৈরাগ্যে ভরে উঠুক। বৈরাগ্যের গেরুয়া ছাপে সুখ দুঃখ হাসি কান্নার রামধনুর 7 রং নিঃশেষে ঢেকে যাক।